গল্প পীরে কামেল পর্ব নং ১। আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে। গল্পের দুই ঠোঁটের মাঝে চেপে ভাবনা হারিয়ে গেল ইমামা। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে খানিক অবস্থিত ভঙ্গিতে হেসে খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া। কঠিন কেন হতে যাবে? জাবিরিয়া জিজ্ঞেস করলো। কারণ হচ্ছে আমার জীবনে অজস্র ইচ্ছে এবং প্রতিটি ইচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। ইমামা মাথা নেড়ে নেড়ে বলল। ওরা অডিটোরিয়ামের পেছনের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল। এফএসসি ক্লাসে আজ ওদের অষ্টম দিন। এখন ফ্রি পিরিয়ড চলায় অডিটোরিয়ামের পিছনে এসে বসেছে। ঠিক তখন লবণ মেশানো বাদাম খেতে খেতে জাবিরিয়া প্রশ্ন তোলে, তোমার জীবনে সব থেকে বড় ইচ্ছে কি মামা? এমন প্রশ্নে কিছুটা অবাক হয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থাকে। উত্তরে ভাবনায় হারিয়ে যায় ইমামা। আগে তুমি বলো, তোমার জীবনে সব থেকে বড় ইচ্ছে কি? এবারও পাল্টা প্রশ্ন করলো। প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি সেহেতু আগে উত্তরটা দেওয়া উচিত। জাবিরিয়া ওর দিকে ঘাড় ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ইমামা হার মেনে নিল সঙ্গে সঙ্গে। আমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে বিড়বিড়িয়ে একটা ইচ্ছে হচ্ছে আমার জীবন যাতে ভীষণ লম্বা হয়। কেন? জাবিরিয়া হেসে জিজ্ঞেস করলো। মাত্র 50-60 বছরের জীবনে আমার কাছে ছোট মনে হয়। মানুষকে অন্তত 100 বছর বাঁচতে দেওয়া উচিত পৃথিবীতে। আর আমি তো এত কিছু করতে চাই যে যদি তাড়াতাড়ি মরে যাই আমার জীবনে সব ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে। বাদামের একটি দানা মুখে দিয়ে বলল ইমাম। আচ্ছা আর কি? জাবিরিয়া আবার প্রশ্ন করল। আর হচ্ছে আমি আমার দেশের সব থেকে বড় ডাক্তার হতে চাই, সেরা আই স্পেশালিস্ট। যখন পাকিস্তানে আই সার্জারির ইতিহাস লেখা হবে তখন যাতে আমার নামটা টপ অফ দি লিস্ট হয়। ইমামা হেসে আকাশের দিকে তাকালো। যদি কখনো এমন হয় তুমি ডাক্তার হতে পারলে না তখন? জাবিরিয়া বলল, কারণ সর্বোপরি এটা ম্যারিট ও ভাগ্যের উপর নির্ভর করে। আমাদের ইচ্ছের ক্ষমতা এখানে নেই। সম্ভবই না। আমি এত চেষ্টা করছি যে ম্যারিট লিস্টে আমার নাম থাকবে। তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক অবস্থা যেমন, তাতে এখানে কোনো মেডিকেল কলেজে চান্স না পেলে বাবা আমাকে বাইরে পাঠিয়ে দেবে। তারপরেও যদি এমন হয় তুমি ডাক্তার হতে পারলে না তখন কি করবে? হতেই পারে না। এটা আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে। এই প্রফেশনের জন্য আমি সব ছাড়তে পারি। এটা আমার স্বপ্ন। মানুষ কীভাবে তার স্বপ্ন ছেড়ে দিতে পারে? ইম্পসিবল। ইমামা অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নেড়ে হাতের তালুতে থাকা আরেকটি বাদামের দানা মুখে তুলে দেয়। জীবনে অসম্ভব বলতে কিছু নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব। ধরো তুমি ডাক্তার হতে পারলে না, তখন তুমি কী করবে? মানে কীভাবে রিয়েক্ট করবে? ইমামা ভাবে, প্রথমত আমি অনেক কাঁদব, অনেক বেশি, অনেক দিন যাবৎ, তারপর মরে যাবো। জাবেরিয়া একটু আসতে পেরে বল, কিছুক্ষণ আগেই তো বললে লম্বা জীবন চাই, এখনই বলছো? বেঁচে থেকে কবর করবোটা কি? আমার সব প্ল্যানই মেডিকেল নিয়ে, ক্যারিয়ার নিয়ে। এটা কি আমার জীবন থেকে হারিয়ে গেলে বাকি থাকবে কি? এর মানে তোমার একটা বড় ইচ্ছে জন্য আরেকটা বড় ইচ্ছেকে শেষ করে দেবে। হ্যাঁ, এটাই ধরে নিতে পারো। মানে দাঁড়ায় তোমার সব থেকে বড় ইচ্ছে ডাক্তার হওয়া, লম্বা জীবন পাওয়া নয়, তাই না? বলা যেতে পারে। আচ্ছা বলো, ডাক্তার হতে না পারলে মরবে কীভাবে? আত্মহত্যা করবে নাকি স্বাভাবিক মৃত্যু? জাবিরিয়া বেশ আগ্রহী নিয়ে জিজ্ঞেস করলো। স্বাভাবিক মৃত্যু? আত্মহত্যা তো অসম্ভব। ইমামা ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়। যদি স্বাভাবিক মৃত্যু না আসে তাহলে? মানে আমি বলতে চাচ্ছি তোমার ইচ্ছে অনুযায়ী স্বাভাবিক মৃত্যু যদি তাড়াতাড়ি না আসে তাহলে কি ডাক্তার না হতে পেরেও লম্বা জীবন কাটাবে তুমি? না, আমি জানি ডাক্তার হতে না পারলে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এত কষ্ট পাবো যে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। মামা ধীর বিশ্বাসের সাথে বলল, তুমি যে পরিমাণে হাসি খুশি মানুষ তাতে আমার বিশ্বাস হয় না তুমি কখনো এত দুঃখী হতে পারো যে কাঁদতে কাঁদতে মরে যাবে, তাও শুধু ডাক্তার হতে না পেরে। সাউন্ডস ফানি। জাবিরিয়া ইয়ার্কি সুরে বলল, তুমি এখন আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমার জীবনের সব থেকে বড় ইচ্ছে কি? ইমামা প্রসঙ্গ পাল্টে বললেন, আরে থাকো। থাকবে কেন? বলো আমাকে। তোমার খারাপ লাগবে। জাবিরিয়া সংকোচ নিয়ে বলল। ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার কেন খারাপ লাগবে? জাবিরিয়া চুপ রইল। এমন কি বিষয় যা আমার খারাপ লাগবে? ইমামা আবার জিজ্ঞেস করে। খারাপ লাগবে তোমার? জাবিরিয়া আবার মৃদু আওয়াজে বলল, তোমার জীবনের সব থেকে বড় ইচ্ছে আমার সাথে কি সম্পর্ক যে যা শুনলে আমার খারাপ লাগতে পারে? ইমামা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কোনোভাবে তোমার ইচ্ছে না তো যে আমি যেন ডাক্তার হতে না পারি? হঠাৎ কিছুক্ষণ আগের কথা মনে পড়ে ওর। জাবিরিয়া হাসে, আরে না, জীবনে শুধু একজন ডাক্তার হওয়ার মাঝে সীমাবদ্ধ নয়, জীবনে এর চেয়েও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল ও, ধাঁধায় ফেলা বন্ধ করো, আমাকে তোমার সবথেকে বড় ইচ্ছা কি সেটা বলো। ইমামা বলল, কথা দিচ্ছি আমি খারাপ লাগাবো না। নিজের হাত জাবিরিয়ার দিকে বাড়িয়ে দেয় ও। কথা দেওয়ার পর আমার ইচ্ছে শুনে তুমি রেগে যাবে, এর চেয়েও ভালো হয় তুমি আমার অন্য কিছু নিয়ে কথা বলি। জাবিরিয়া বলল, আচ্ছা আন্দাজ করতে দাও, তোমার এই ইচ্ছের সঙ্গে আমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কিত, রাইট? ইমামা ভেবে জাবিরিয়া মাথা নেড়ে সায় জানালো বান্ধবীর কথা। এখন প্রশ্ন আসে, জীবনে এমন কি গুরুত্বপূর্ণ রয়েছে যে
কথার মাঝে থেমে যায় ইমাম। যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছের ধারণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছু আন্দাজ করে ঠিক মতো বের করতে পারবো না। বলো না জাবেরিয়া প্লিজ। আমার ভেতরে এখন অস্থির হয়ে উঠেছে। অনুরোধ করলো। জাবেরিয়া কিছুক্ষণ ভাবে। ইমামা ততক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ নিরুত্তর জাবেরিয়া মাথা তুলে তাকায়। প্রফেশনের বাইরে এই মুহূর্তে আমার জীবনে শুধু একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। তুমি যদি সেই প্রসঙ্গে কিছু বলতে চাও বলতে পারো, খারাপ লাগবে না আমার। ইমামা হুট করে গম্ভীর হয়ে যায়। জাবেরিয়া অবাক দৃষ্টিতে তাকায়। ইমামা আঙ্গুলে থাকা একটা আংটির দিকে তাকিয়ে আছে। হালকা হেসে জাবেরিয়া, আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে এই যে তুমি নিজের কিছু কথা বলো। ইমামার চেহারায় বিবর্ণ হয়ে গেল। তার সঙ্গে ও অবাক হয়েছে নাকি ধাক্কা খেয়েছে জাবেরিয়া ঠিক আন্দাজ করতে পারলো না, কিন্তু চেহারায় অভিব্যক্তি বলে দিচ্ছিল জাবেরিয়ার মুখ থেকে বের হওয়া ওর কথা অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে ইমামার ওপর। আমি বলেছিলাম তোমার খারাপ লাগবে। জাবেরিয়া সাফাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইমামা কিছু না বলে কেবল জাবেরিয়ার দিকে তাকিয়ে রয়েছে। মুইজ ব্যথার চোটে 2 হাত দিয়ে পেট চেপে ধরে গলা ছেড়ে চিৎকার করেছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি ছেঁড়া টি শার্টের হাতায় নাক থেকে গড়িয়ে পড়ার মতো মুছে হাতে থাকা টেনিস র্যাকেটটা দিয়ে আবারও পুরো শক্তি লাগিয়ে মুইজের পায়ে মারে। মুইজের গলা দিয়ে এবার গগনবিদারী চিৎকার বেরিয়ে এলো। এবারও ব্যথায় পুরো সোজা হয়ে যায়। চোখ বড় বড় করে অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের যে 2 বছরের ছোট ভাইটার দিকে তাকালো, যে কোনো রকম ভয় আর জড়তাহীন ওকে সেই র্যাকেট দিয়ে মারছে, যা কিছুক্ষণ আগে ও ছোট ভাইকে মারতে এনেছিল। এই সপ্তাহে ওদের মাঝে হওয়া এটা 3য় ঝগড়া। প্রতিবারে ঝগড়া শুরু হয়েছিল ওর ছোট ভাইয়ের সঙ্গে ওর সম্পর্ক কখনো ভালো ছিল না। ছোটবেলা থেকে হওয়া ওদের এই ঝগড়া কিছুদিন আগ পর্যন্ত শুধু মৌখিক কথাবার্তা এবং হুমকিতে সীমাবদ্ধ থাকলেও ইদানিং হাতাহাতিতে নেমে এসেছে ওরা। আজকে একই ঘটনা ঘটল। 2 ভাই একসাথে স্কুল থেকে ফিরেছে ওরা। গাড়ি থেকে বেরিয়ে ছোট ভাই খুব তেজের সাথে ডিকি থেকে নিজের ব্যাগ টানছিল। তখন মুইজ ওর ব্যাগে বের করছিল। ব্যাগ বের করার সময় ছোট ভাই ইচ্ছে করে তার হাতে জোরে বসা দেয়, যার দরুন মুইজ ব্যথায় খেকিয়ে ওঠে। তুমি অন্ধ হয়ে গেছো নাকি? ছোট ভাই নিঃশব্দে ব্যাগ তুলে শান্ত ভঙ্গিতে ভেতরে যাচ্ছিল। মুইজের চিৎকার শুনে একবার ঘুরে তাকিয়ে যথারীতি লাউজের দরজা খুলে ভেতরে পা বাড়ায় ও, যা দেখে মুইজের দেহ মনে আগুন জ্বলে ওঠে। মুইজও পেছন পেছন জোর কদমে ভেতরে আসে। তুমি আমার সঙ্গে আবার এই ধরনের কিছু বললে আমি তোমার হাত ভেঙে দেবো। ছোট ভাইয়ের কাছে এসে গর্জে উঠল ও। ছেলেটি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে 2 হাত কোমরে রেখে বলল, আমি এমনই করবো। তুমি কি করবে? হাত ভাঙবে? সেই সাহস তোমার আছে? সাহস আছে কিনা এটা আমি তোমাকে তখন বোঝাবো, যখন তুমি এরকম আচরণ আমার সঙ্গে আবার করবে। বলে মুইজ নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ছোট ভাই পেছন পেছন ব্যাগ টেনে মুইজকে থামতে বাধ্য করে। না, তুমি এখনই বোঝো আমাকে। মুইজের ব্যাগ তুলে ছুঁড়ে মারে দূরে ছেলেটি। মুইজের চেহারা রেগে লাল হয়ে উঠল। নিচে পড়ে থাকা ছোট ভাইয়ের ব্যাগ তুলে ও অন্যদিকে ছুঁড়ে মারল। ছোট ভাই এক মুহূর্ত দেরি না করে মুইজের পায়ে লাথি দেয়। জবাবে ও পুরো শক্তি দিয়ে ছোট ভাইয়ের মুখে ঘুষি মারে, যা গিয়ে ছেলেটির নাকে লাগলো। পরক্ষণেই নাক থেকে গলগল করে রক্ত পড়তে শুরু হলো। কিন্তু এত ভয়াবহ আক্রমণের পর গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি ছেলেটির। বরং মুইজের টাই টেনে গলা চেপে ধরার চেষ্টা করলো। জবাবে মুইজ ছোট ভাইয়ের শার্টের কলার ধরে টান দিল। ছেলেটি কানে নিজের শার্ট ছেড়ে যাওয়ার আওয়াজ আসে। সুযোগ মতো শক্তি দিয়ে পেটে ঘুষি হাত থেকে মুইজ ওর গলায় ধরে রাখা টাই ছুটিয়ে নেয়। দাঁড়াও, এখন আমি তোমাকে হাত ভেঙে দেখাচ্ছি। বকবক করে লাউজের এক কোণে পড়ে থাকা একটি র্যাকেট নিয়ে আসে ও। সেটা দিয়ে ছোট ভাইকে মারার চেষ্টা করলে পরক্ষণে র্যাকেটটা ছোট ভাইয়ের হাতে চলে। ছেলেটি দ্রুত হাত ঘুরিয়ে র্যাকেটটা মুইজের পেটে মারল, যে ও নিজেই সামলানোর বা বাঁচানোর সুযোগ পায়নি। আর এখন তো একে একে ওর কোমরে পায়ে এই র্যাকেট দিয়ে মারছে ছোট ভাই। কোলাহল শুনে ভেতর থেকে ওর বড় ভাই রেগে লাউজে বেরিয়ে আসলো। কী সমস্যা তোমাদের? বাড়িতে এসে হাঙ্গামা শুরু করে দাও। বড় ভাইকে দেখে ছেলেটি মারা বন্ধ করে হাত থেকে র্যাকেট নিচে নামিয়ে ফেললো। আর তুমি লজ্জা করে না তোমার বড় ভাইকে মারতে? চোখ ছেলেটির হাতে র্যাকেটের দিকে। না, করে না। ভীষণ গড় তুমি সঙ্গে উত্তর দেয় ছেলেটি। হাতে থাকে টাইট পাশের ছুরি। খুব নিশ্চিত ভঙ্গিতে দূরে পড়ে থাকা নিজের স্কুল ব্যাগ তুলে ভেতরের দিকে পা বাড়ায় ও। সিঁড়ি বেয়ে উঠতে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুইজ জোরে বলল, তোমাকে এর ফল ভোগ করতেই হবে। ব্যথা এখনও পা করছিল ও। শিওর, ওয়াই নট? এক অদ্ভুত হাসি এসে ছেলেটি সেই সিঁড়িতে থেমে বলল, একটা কাজ করা উচিত। পরের বার ব্যাট নিয়ে এসো। টেনিস র্যাকেট দিয়ে তেমন
মজা পাইনি, তোমার একটা হাড়ও ভাঙলো না। মুইস জ্বলে বলে উঠল, নিজের নাক সামলাও তুমি, ওটা নিশ্চয়ই ভেঙেছে। ছেলেটি চলে যায়। মুইস জ্বলন্ত চোখে সে অংশের দিকে তাকিয়ে থাকে যেখানে কিছুক্ষণ আগে ওর ছোট ভাই দাঁড়িয়েছিল। দ্বিতীয় সারির প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটিকে মিসেস সামান্থা রিচার্ডস এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন। ছেলেটি তখনও খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মাঝে মধ্যে ওর চোখ ফিরিয়ে এক নজর মিসেস সামান্থাকে দেখে আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে রয়। ইসলামাবাদের একটি আন্তর্জাতিক স্কুলে মিসেস সামান্থা আজ প্রথম দিন এই ক্লাসে বায়োলজি পড়াতে এসেছেন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী। কিছুদিন হলো স্বামীর সাথে ইসলামাবাদ এসেছেন। টিচিং তার প্রফেশন। যেসব দেশে তার স্বামীর পোস্টিং হয় সেখানকার দূতাবাসের সাথে সংযুক্ত স্কুলগুলোতে পড়ান তিনি। এর আগের বায়োলজি পড়ানো শিক্ষিকা মিসেস ম্যারিনের স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃৎপিণ্ডের কাজ ও সঞ্চালন ব্যবস্থার ডায়াগ্রাম এঁকে তা বোঝানো শুরু করেন। ডায়াগ্রাম ব্যাখ্যা করার পর প্রথম খেয়াল করলেন ছেলেটি বাইরে তাকিয়ে আছে। পুরো টেকনিক অবলম্বন করে তিনি ওর দিকে চোখ স্থির করে পড়ানো বন্ধ করে দিলেন। ক্লাস জুড়ে নিস্তব্ধতা নেমে আছে, যা টের পেয়ে ছেলেটি মাথা ঘুরিয়ে ভেতরে তাকায়। মিসেস সামান্থার সাথে ওর চোখাচোখি হয়। একটু হেসে তিনি আবার লেকচার শুরু করেন। পড়ানোর ফাঁকেও তিনি কিছুক্ষণ যাবৎ ছেলেটির দিকে চোখ রাখলেন। ও এখন সামনে থাকা নোটবুকে কিছু লেখার ব্যস্ত। মিসেস সামান্থা ছেলেটির উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসে মনোযোগ দিলেন। ভাবলেন যথেষ্ট বিব্রত হয়েছে ছেলেটি, আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট যেতেই আবার ওকে জানালা থেকে বাইরে তাকানোর মনোযোগী পান। পড়ানো থামিয়ে দেন তিনি। ছেলেটির অনিচ্ছা সত্ত্বে গাল ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার মিসেস সামান্থা না হেসে গম্ভীর দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ডে থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটি ওইভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। না চাইতেও তার চেহারায় কিছুটা রাগ ফুটল। বিরক্ত হয়ে চুপ করে যান তিনি। তার চুপ হয়ে যাওয়া টের পেয়ে ছেলেটি জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায়। ওর কপালে এবার খানিক বিরক্তিকর ভাঁজ। এক নজর আর চোখে মিসেস সামান্থার দিকে তাকিয়ে নিজস্ব গতিতে আবার বাইরে তাকায় ও। ছেলেটির আচরণ এত অসম্মানজনক ছিল যে তার চেহারায় লাল হয়ে উঠল। সালার, কি দেখছো তুমি? কড়া গলা জিজ্ঞেস করলেন। নাথিং, এক শব্দের উত্তর। ছেলেটির তীক্ষ্ণ চোখে তাকানো। তুমি জানো আমি কি পড়াচ্ছি? মিসেস সামান্থা জিজ্ঞেস করলেন। হোপ সো, ভীষণ দৃঢ় ভঙ্গিতে বলল। মিসেস সামান্থা হাতে থাকা মার্কারের ক্যাপ বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন। যদি তাই হয় এখানে এসে ডায়াগ্রাম এঁকে লেবেল করো। স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড মুছতে মুছতে বললেন তিনি। ছেলেটির মুখ দেখে ভেতরকার মনোভাব বোঝা যাচ্ছিল না। মিসেস সামান্থা ক্লাসে থাকা ছাত্রছাত্রীদেরকে নিজের মধ্যে দৃষ্টি বিনিময় করতে দেখে ছেলেটি শীতল চোখে তার দিকে তাকানো। যখন তিনি রাইটিং বোর্ডে থাকা শেষ অংশটি মুছলেন, ও এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে গিয়ে টেবিলের উপর পড়ে থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকতে শুরু করে। পুরো 2 মিনিট 57 সেকেন্ড পর ক্যাপ বন্ধ করে ছেলেটি মার্কার ঠিক সেভাবে টেবিলের উপর ছুড়ল যেভাবে মিসেস সামান্থা করেছিল, এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসল। মিসেস রিচার্ডস ওর মার্কার ছোড়া না বা নিজের চেয়ার চলে যাওয়া কিছু দেখলেন না। শুধু অবিশ্বাস্য চোখে রাইটিং বোর্ডে 3 মিনিটের কম সময়ে আঁকা সেই লেভেল ডায়াগ্রামটি দেখছিল, যা আঁকতে তার 10 মিনিট লেগেছিল। অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় বেশি ভালো। কোথাও ছোট্ট কোনো ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবেন না তিনি। খানিক বিব্রত হয়ে গা ফিরে ছেলেটির দিকে তাকালেন তিনি। ঠিক আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও। ওয়াসিম এই নিয়ে দ্বিতীয়বার দরজায় নক করে। এবার ভেতর থেকে ইমামার গলা শোনা গেল। কে? ইমামা, আমি দরজা খোলো। ওয়াসিম দরজা থেকে হাত ছড়িয়ে নেয়। ভেতরে নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর দরজার নক খোলার শব্দ হয়। ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খুলে ইমামা ভাইয়ের দিকে পিট করে বিছানার দিকে আগায়। এই সময় আমার কাছে কি তোমার? এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে? মাত্র 10টা বাজে। ওয়াসিম রুমে ঢুকতে ঢুকতে বলল, ঘুম পাচ্ছিল আমার, এই জন্য। ইমামা বিছানায় বসলাম। বোনের চেহারা দেখে আটকে উঠলো ওয়াসিম। তুমি কাঁদছিলে? মুখ থেকে বেরিয়ে এলো এই প্রশ্ন। ইমামা চোখ লাল হয়ে ফুটে রয়েছে। পায়ের কাছ থেকে এটাই লুকানোর চেষ্টা করছিল ও। কাঁদিনি, একটু মাথা ব্যথা করছে, হাসার চেষ্টা করে। ওয়াসিম পাশে বসে বোনের হাত ধরে টেম্পারেচার চেক করে। দেখি 84 তো আবার।
একটু পর হাত ছেড়ে দিয়ে বলল, না জ্বর আসেনি। ট্যাবলেট নিয়ে দেখতে নিয়েছি। আচ্ছা ঘুমাও তাহলে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এখন এই অবস্থায় কি বলবো? ওয়াসিম সামনে পা বাড়ায়। ভাইকে আটকানোর চেষ্টা করলো না ইমামা, বরং পেছন পেছন গিয়ে ওয়াসিম বের হতে দরজা লক করে নেয় ও। আবার বিছানায় এসে ওপর হয়ে শুয়ে বালিশে মুখ লুকিয়ে হেঁচকি তুলে কাঁদতে থাকে। 13 বছরের ছেলেটি তখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন। তাইবা সেকেন্ডের ভেতরে উঁকি দিয়ে অবিশ্বাস্য চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতর এলেন। এখানে কি হচ্ছে? ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি। টিভি দেখছি। ছেলেটির চোখ টিভি থেকে সরেনি। টিভি দেখছো? ফর গডস সেক, কোনো চিন্তা আছে তোমার যে পরীক্ষা চলছে? ছেলের সামনে এসে বললেন তিনি। সো হোয়াট? ছেলেটা বিরক্ত হয়ে বলল, সো হোয়াট? এখন রুমের বইয়ের মাঝে থাকার কথা তোমার, এই বেহুদা টিভি শো এর সামনে না। তিনি থমকে উঠলেন। আমার যতটুকু পড়ার আমি তা পড়েছি, আপনি এখন সামনে থেকে সরুন। ছেলেটির কণ্ঠে বিরক্ত। তারপরে উঠে ভেতরে গিয়ে পড়তে বসো। তিনি টিভির সামনে থেকে নড়লেন না একটু। না আমি এখান থেকে উঠবো না, আমি গিয়ে পড়তে বসবো। আমার স্টাডি এক্সাম, আমার মাথা ব্যথা, আপনার না। যদি পড়াশোনা নিয়ে এতই তোমার মাথা ব্যথা থাকতো তাহলে এখন তুমি এখানে বসে থাকতে। স্টেপ অ্যাসাইড। ছেলেটি মায়ের কথায় অনাগ্রহ করে অভদ্রভাবে হাতের ইশারায় সরতে বললেন। তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি। তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন। এখনই বলুন কী হবে, পাপা কী করবে? যখন বলেছি যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি নিয়েছি, তাহলে আপনার সমস্যা কোথায়? এটা তোমার বার্ষিক পরীক্ষা, মাথায় রাখা উচিত। তিনি হঠাৎ গলার সুর নরম করে বললেন, আমি কোনো 2-4 বছরের বাচ্চা নই যে আমার আগে পিছিয়ে দৌড়াতে হবে। নিজের বিষয়ে আপনার যা ভালো বুঝি আমি, তাই এই থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না। এক্সাম চলছে, স্টাডিতে মন দাও। এখন তোমার রুমে থাকা উচিত। দাঁড়াও, আমি তোমার বাবার সাথে কথা বলবো আজকে। হোয়াট রাবিশ! ছেলেটি সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাতে থাকা রিমোটের সামনে দলে ছুঁড়ে মেরে সশব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তাই আবার সেকেন্দার কিছুটা অসহায় বোধ, কিছুটা আতঙ্ক নিয়ে রুম থেকে ছেলের চলে যাওয়া দেখেন। ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটি টেবিলের উপর রেখে হলের চারদিকে নজর বোলালেন। পরীক্ষা শুরু হতে 10 মিনিট বাকি। আর হলে উপস্থিত ছাত্রছাত্রীরা বই খাতা ও নোটবুক পাতা তাড়াহুড়ো করে উল্টে পাল্টে শেষবারের মতো দেখে নিচ্ছে। বাচ্চাদের এমন আচরণ ওদের ভেতরে অস্থিরতা স্পষ্ট জানান দেয়। তার মধ্যে এই দৃশ্য অতি পরিচিত। এরপর তার চোখকে আটকে হলের মাঝখানে থাকা স্যালারি দেখে। 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সেই একমাত্র যে নিজের সিটে পায়ের উপর পা তুলে আরাম করে বসা। এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতোর ওপর বাড়ি মারছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্যটা নতুন কিছু না। 7 বছরের ক্যারিয়ারের পরীক্ষার হলে তিনি সবসময় স্যালারকে ঠিক এমন গা ছাড়া আর অমনোযোগী ভাব প্রকাশ করতে দেখে এসেছেন। 9টা 2 মিনিটে স্যালারির পাশ দিয়ে যাওয়ার সময় এমসিকিউ পেপার দিয়ে যান তিনি। 30 মিনিট পর পেপার জমা নেওয়া হবে, কিন্তু 9-10-এর চেয়ার ছেড়ে উঠতে দেখা যায় ওকে। কারো দাঁড়ানো টের পেয়ে ছাত্রছাত্রীরা মাথা তুলে তাকায়। পেপার হাতে নিয়ে স্যালার এগিয়ে আসে। 30 মিনিটে সলভ করা পেপার ও 8 মিনিটে সলভ করে নিয়ে এসে তার সামনে দাঁড়ানো। পেপার আরেকবার দেখে নাও। অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্যটি তিনি ওকে বললেন না, কারণ উত্তর কি আসবে জানা আমি দেখেছি। এরপরেও জোর করা হলে পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলের উপর রেখে 2 হাত বুকে ভাঁজ করে বসে থাকবে। পারলেন না স্যার কখনো তার কথা দ্বিতীয়বার পেপার চেক করেছে কিনা। তাছাড়া তিনি স্বীকার করেন ওর প্রয়োজন নেই। ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করাও কঠিন কাজ, তাই মুচকি এসে পেপার জমা নিয়ে নেয়। তুমি জানো স্যার আমার জীবনের সবথেকে বড় চাওয়া কি? পেপারের দিকে তাকিয়ে বললে ফ্লোমিনা ফ্রান্স। 30 মিনিটে এই পেপার তোমাকে ঠিক 30 মিনিটের পর সাবমিট করতে দেখা। তার কথায় স্যালার মুচকি হাসে। আপনার এই ইচ্ছা তখন পূরণ হতে পারে ম্যাম, যদি আমি 150 বছর বয়সে এই পেপার সলভ করতে বসি। না, আমার মনে হয় 150 বছর বয়সে খুব বেশি হলে পেপার সলভ করতে 10 মিনিট লাগতে পারে তোমার। এবার গাঢ় হাসি হেসে সালার সিটে ফিরে যায়। ফ্লোমিনা ফ্রান্সের পেপার উল্টে পাল্টে দেখলেন। যদি এই পেপারে কত নাম্বার পাবে বোঝার জন্য তার এক নজর যথেষ্ট ছিল। 0। সালমা মুবিন মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটের দিকে অবাক হয়ে তাকান। এটা কি মামা? তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য। হ্যাঁ, আমি বই কিনতে গিয়েছিলাম, তবে উপহার দেওয়ার জন্য। কার জন্য উপহার? লাহোরে আমার এক ফ্রেন্ড আছে, ওর জন্মদিন, ওকে দেওয়ার জন্য কিনেছি। কুরিয়ারে পাঠিয়ে দেবো। আমি তো কিছুদিন এখানেই থাকবো। তাহলে প্যাকেটটা আমাকে দাও, ওয়াসিমকে দিয়ে পাঠিয়ে দেবো।
না, আমি এখনই পাঠাবো না, ওর জন্মদিনের তারিখ এখনো আসেনি। সালমা মুবিনের মনে হলো তার মেয়ে কিছুটা ঘাবড়ে গেছে। অবাক হয়ে ভাবলেন, এখানে কি ঘাবড়ে যাওয়ার মতো কিছু আছে? 3 বছর আগে মেয়েকে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে। মেয়েকে নিয়ে তখন দিন রাত দুশ্চিন্তায় ভুগতেন তারা। বিশেষ করে হাসিম মুবিন তার চেয়েও বেশি চিন্তিত ছিল। কিন্তু গত 3 বছরে সব ঠিক হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা। বিশেষ করে আশজাদের সাথে সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে। তিনি জানতেন ইমামা আরশাদকে পছন্দ করে। শুধু ইমামা না, আরশাদকে সবাই পছন্দ করে। সব দিক থেকে ভালো একটা ছেলে। এরা জানতেন যে আরশাদের সাথে সম্বন্ধ পাকা হওয়ার তার মেয়ে অনেক খুশি হয়েছে, কারণ আরশাদ ও ইমামার মাঝে আগ থেকে একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু ইদানিং তার মনে হচ্ছে সময়ের সাথে ইমামা ভীষণ চুপচাপ হয়ে যাচ্ছে। আগে এমন ছিল না মেয়েটা, কিন্তু এখন তো আর স্কুলে যাওয়ার বাচ্চা নেই, মেডিকেল কলেজের স্টুডেন্ট। সবসময় বা কই ওর হাতে। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি। ইমামা তার ছোট মেয়ে, বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলেকেও বিয়ে করিয়ে ফেলেছেন। এখন শুধু তার 2 ছেলে আর ইমামা অবিবাহিত। ভালোই হয়েছে, মেয়েটা গম্ভীর হয়ে যাচ্ছে। মেয়েদের গম্ভীর্য সুন্দর ব্যাপার। যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় ততই ভালো। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের উপর থেকে চোখ সরিয়ে নেন। ইমামা ছুটি কাটাতে এসেছে। যতদিন ও এখানে থাকবে তার নজর ওর ওপরে স্থির রইবে। এই সাদিকটা কই যে, ওকে কোনো কাজ দেওয়া মানে মনে হচ্ছে ধরে নাও সেই কাজ আর হবে না। কাজের ছেলের কথা মনে পড়ে তার, যার খোঁজে এখন এসেছিলেন। বিড়বিড় করতে করতে লঞ্চ থেকে বেরিয়ে যায় সালমা মুবিন। এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে 30 মিনিট বাকি। গত 2 ঘন্টা ধরে 14-15 বয়সী 10 জন ছেলের একটি গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটর সাইকেলে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কয়েকজনের কপালে চকচকে ব্র্যান্ড বাঁধা, যার ওপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকার সুপার মার্কেটে ছিল তারা। যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলছে, বাইক স্ট্যান্ড করছে সেখানে। ওদের কাছে আছে ফায়ার ক্র্যাকার্সও ছিল, যার অসময়ে ফাটাচ্ছে। পৌনে 12টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লটে গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানার নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছে আয়োজিত পার্টির ইনভাইটেশন কার্ড আছে, কারণ ওদের প্রায় সবার বাবা মাই এই জিমখানার মেম্বার। ওরা যখন ভেতরে ঢুকে তখন ঘড়িতে 11:35 বাজছিল। কয়েক মিনিটের মধ্যে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গায় লাইট নিভিয়ে বাইরে লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন হয়ে তখন থেকে সারা রাত এখানে নাচ, গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছরের উপলক্ষে বিশেষভাবে এই আয়োজন বন্দোবস্ত করেন। লাইট অফ হতে ওখানে বেহায়াপনা এক বিশাল তাণ্ডব শুরু হয়। উপস্থিত মানুষজন সেই বেহায়াপনা উপভোগ করতে এখানে এসেছেন। গ্রুপে আসা 15 বছরের ছেলেটিও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল। ডান্সে তার দক্ষতা চোখে পড়ার মতো। 12টা বাজার 10 সেকেন্ড বাকি থাকতে লাইট অফ করে দেওয়া হলো সব জায়গায়। ঠিক 12টার আবার অন করা হলো। অন্ধকারে সেকেন্ডে শুনতে থাকা মানুষগণ গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ডে আগে বন্ধ করে রাখা মিউজিক আবার বাজতে শুরু করে। বন্ধুদের সাথে আসা ছেলেটি বাইকের পার্কিং লটে চলে আসে, যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়িতে হর্ন বাজিয়ে উল্লাস করেছিল। এসব ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে বিয়ারের ক্যান হাতে গাড়ির ছাদে উঠে পড়ে। গাড়ির ছাদে বসে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারের ভরা ক্যান বের হলো। সেটা পুরো জোশের সাথে আদরে থাকা এক গাড়ির উইন্ডো স্ক্রিনে ছুঁড়ে মারে ও। বিশাল আওয়াজের সাথে সেই গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বাহাতে থাকা বিয়ারের ক্যান ছোট ছোট চুমুক দেয় ছেলে। সালার গত আধা ঘন্টা ধরে তার বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছে। স্ক্রিনে দেখানো স্কোরে তেমন কোনো পরিবর্তন চলে আসছে না। এর কারণ হয়তো গেমের সঠিক ট্র্যাক, যার উপর কামরান গাড়ি ব্যালেন্স করতে পারছে না।
লাঞ্চের সোফায় বসে নোটবুকে কিছু লেখায় মগ্ন ছিল সালার, তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায় হোক। সেখানে কামরান গেম নিয়ে সংগ্রামে ব্যস্ত। আধা ঘন্টা পর নোটবুক বন্ধ করে টেবিলে রেখে মুখের উপর হাত দিয়ে হায় আটকায় সালার। 2 পা টেবিলের উপর তুলে হাতের আঙুলগুলো একে মাথায় পেছনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কামরান আবার সব চান্স মিস করে নতুন গেম প্রস্তুতি নিয়েছে। তখন কি প্রবলেম কামরান? বড়ভাইকে জিজ্ঞেস করল সালার। কিছু না, নতুন গেম এনেছি, স্কোর করা কঠিন লাগছে। কামরান নাখোশ হয়ে বলল, আচ্ছা আমাকে দাও। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাতে দেখে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম 20 সেকেন্ডে সে স্পিডে গাড়ি চালাচ্ছিল। কামরান এখন পর্যন্ত তার ধারে কাছে যেতে পারেনি। যে ট্রাক তার অনেক কঠিন ছিল। সালারের সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। 1 মিনিট পর সে স্পিডে গাড়ি চালাচ্ছিল। ওদের স্ক্রিনে চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে, অথচ সেই স্পিডে গাড়ি চালানো পুরো কন্ট্রোলে। 3 মিনিট পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক থেকে পড়ে গিয়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি এসে ছোট ভাইয়ের দিকে তাকায়। এর হওয়ার কারণ জানতে রিমোট সালারের হাতে বদলে এখন টেবিলের ওপর নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছে। কামরানের মাথা তুলে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় পায়ের ওপর দিয়ে লাফিয়ে লঞ্চ থেকে বেরিয়ে যায় সালার। কামরান ঠোঁট কামড়ে 7 অঙ্কের সে স্কোর দেখছিল, যা স্ক্রিনটা এক কোনায় জলজল করছিল। কিছুটা বিস্মিত ভঙ্গিতে ছোট ভাইয়ের বেড়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে। ওরা দুইজন আবারও চুপচাপ বসেছিল। এটা নিয়ে আরশাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা নীরব না যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধা ঘন্টায় মেয়েটা যতটুকু কথা বলেছে তা হাতে গোনার মতো। ওকে সেই ছোটবেলা থেকে জেনে আসছে। ভীষণ হাসি খুশি স্বভাবের একটা মেয়ে। ওদের ভেতরে বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলোয় কোনো পরিবর্তন ছিল না ইমামার মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আরশাদের। কথা বলার ভীষণ চটপটে ছিল ইমামা। কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ বদলে গেছে মেয়েটা, বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর থেকে। এই পরিবর্তন আবারও বেশি নজরে আসার মতো। আরশাদের কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতিমাত্রা সতর্ক থাকে। কখনো কখনো মেয়েটার বিমর্ষ লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়। আরশাদের অনুভব করে মেয়েটা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে উঠে চলে যেতে চায়। ঠিক আজকে এটাই মনে হচ্ছে। তোমার সাথে দেখা করা নিয়ে হয়তো আমি অযথাই তড়িঘড়ি করি, কারণ আমার আশা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তার বিপরীতে বসে থাকা ইমামা বাউন্ডারি দেওয়ালে বেয়ে ওঠা লতাপাতার দিকে তাকিয়ে আছে। আরশাদের অভিযোগে লতাপাতার দিক থেকে চোখ সরিয়ে যাওনি তার দিকে স্থির করলো ইমামা। সে জিজ্ঞাসু চোখে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে আরশাদ। আমি না এলে তোমার কিছু যায় আসে না ইমামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অন্তত না বলতে পারো আমার অভিযোগকে মিথ্যে বলতে পারো এমন কিছু না, আমি ভুল ভাবছি। এমন কিছু না, আপনি ভুল ভাবছেন। ইমামা তাকে থামিয়ে বলে, কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশীন। আরশাদ একটা শীতল নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আমারও দোয়া এমন কিছু যাতে হয়। আমি সত্যি ভুল ভাবছি, কিন্তু তোমার সাথে কথা বলতে এলে প্রতিবার এমনটাই মনে হয় আমার। কি কারণে আপনার এমনটা মনে হয়? ইমামরা হচ্ছে এবার কিছুটা রাগ আভাস পায় আরশাদ। ও কারণে তুমি ঠিকমতো কথার উত্তর দাও না। আমার তরফ থেকে মনে হয় আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সর্বোচ্চ উত্তর দেওয়া। তবুও উত্তর পছন্দ না হলে বলুন কী করা যেতে পারে? আরশাদের এবার ওকে একটু বেশি রাগী মনে হয়। কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয় না? শুধু বলেছি যে জিজ্ঞেস করি না কেন। সব কিছুর উত্তরে তোমার কাছে হ্যাঁ বা না জানা কিছুই থাকে না। প্রায় মনে হয় নিজের সঙ্গে নিজে কথা বলছি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তরে আমি হ্যাঁ বা না দিয়ে দেব। হ্যাঁ বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লম্বা বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবে। এরপর থেকে সেটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হ্যাঁ বা না এর সাথে তো কিছু বলা যায়, আর কিছু না হোক অন্তত আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করবো? যেহেতু আমাদের বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এর পরিষ্কার অর্থ দাঁড়ায় আপনি ঠিক আছেন। না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি মামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আমি মোটেও মাইন্ড করবো না এতে। আরশাদ বোবা হয়েছে। আচ্ছা, এসব ফর্মালিটি ছাড়ো, অন্য কিছু তো বলা যায়। মানুষ একসাথে কত কিছু আলোচনা করে। না হলে নিজের ব্যস্ততা নিয়ে কিছু বলতে পারো। আরশাদ, আপনার সাথে কি নিয়ে আলোচনা করব? আপনি বিজনেস করেন আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনাকে স্টক মার্কেটের পজিশন
বুলিশ ও বিয়ারিশ ট্রেন্ড কেমন চলছে বা ইন্ডেক্সে কত পয়েন্ট বেড়েছে, পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন, এসব জিজ্ঞেস করব। এবার সরকার আপনাকে কত পার্সেন্ট রিবেট দিয়েছে তা জানতে চাইব। ইমামার কণ্ঠ শীতল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব, কি কি মানুষের লিভারের প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এই বছরের নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো। হার্টবিট সচল করার জন্য কত পর্যন্ত ইলেকট্রিক বোল্টের শক দেওয়া যায় তা জানাবো। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্যস্ততা। এসব নিয়ে আলোচনা করে আপনি আমি ভালোবাসা ও আন্তরিকতার নতুন কোনো গন্তব্য তৈরি করব, তা আমার বুঝে যাবে। আরশাদের চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। এখন সে মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করেছিল যখন ইমামার কাছে না বলা নিয়ে অভিযোগ করেছে। এছাড়া তো মানুষের ভিন্ন ব্যস্ততা থাকে। দুর্বল স্বরে বলল সে, পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান। এখন সময় নষ্ট করা মানে এফোর্ড করতে পারি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি, একজন বিজনেসম্যান হয়ে আপনি কিভাবে এত ইমেচিওর ও ইমোশনাল চিন্তা ভাবনা নিয়ে চলেন। আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়া কথা ছিল।